আদর্শের প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের ভৌত রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম তার পরের অংশ থেকে শুরু করব। দশা সাম্যাবস্থার দশা সূত্র গত ক্লাসে আমি শেষ করেছিলাম। আজকে আমি দশা চিত্র দিয়ে বা ফেজ ডায়াগ্রাম দিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। ফেজ ডায়াগ্রাম বা দশা চিত্র বলতে কি বোঝায় আগে আমরা সেটা দেখি। দশা চিত্র বা ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রাম বলতে বোঝায় যে একটি সিস্টেমের উপাদানগুলো বিভিন্ন দশায় যেরকম আচরণ করে সেটি যদি আমরা তাপমাত্রা এবং চাপ লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে সেই ডায়াগ্রামটিকে আমরা বলি দশাচিত্র বা ফেজ ডায়াগ্রাম। অর্থাৎ একটি লেখচিত্র থাকবে, লেখচিত্রতে আমরা প্রেসার, চাপ এবং তাপমাত্রা এই লেখচিত্রের সাহায্যে আমরা উপাদানগুলোর বিভিন্ন দশায় এদের যে আচরণ সেটি আমরা প্রকাশ করতে পারি এবং এই যে প্রকাশজনিত যে লেখচিত্রটি এটিকেই আমরা বলি দশাচিত্র। দশাচিত্র বা ফেজ ডায়াগ্রামের সাহায্যে আমরা কি কি জানতে পারি? এক, এর সাহায্যে যেটা প্রথমেই আমরা জানতে পারি সেটা হলো বিভিন্ন দশার যে সাম্যাবস্থা এই সম্বন্ধে আমরা জানতে পারি। দশা সাম্যাবস্থা বা ফেজ ইকুইলিব্রিয়াম সম্বন্ধে আমরা দশাচিত্রের সাহায্যে জানতে পারি। এছাড়া আমরা যে সকল উপাদান বা যৌগ দশা সাম্যাবস্থায় বা দশায় উপস্থিত থাকে তাদের বিভিন্ন ধর্ম, যেমন গলনাঙ্ক সম্বন্ধে জানতে পারি, এছাড়া স্ফুটনাঙ্ক সম্বন্ধে জানতে পারি, এর ত্রৈধবিন্দু সম্বন্ধে জানতে পারি, এছাড়া বিভিন্ন যে ট্রানজিশন তাপমাত্রা বা রূপান্তর তাপমাত্রা সেই সম্বন্ধে আমরা জানতে পারি, রূপান্তর তাপমাত্রা সম্বন্ধে ইত্যাদি সম্বন্ধে আমরা জানতে পারি। তাহলে আমরা প্রথমেই জানলাম যে দশাচিত্র বলতে বা ফেজ ডায়াগ্রাম বলতে কি বুঝি। ফেজ ডায়াগ্রাম হলো যদি একটি প্রেসার, টেম্পারেচার লেখচিত্র দিয়ে একটি সিস্টেমের বিভিন্ন যে উপাদান আছে তাদের বিভিন্ন দশায় যে আচরণ সেটি প্রকাশ করতে পারি তাহলে সেই লেখচিত্রটাকে আমরা বলি দশাচিত্র বা ফেজ ডায়াগ্রাম। দশাচিত্রের সাহায্যে আমরা কি কি জানতে পারি বিভিন্ন দশার সাম্যাবস্থা সম্বন্ধে। এছাড়া এখানে যে উপাদান অথবা যৌগগুলো আছে তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ত্রৈধবিন্দু, রূপান্তর তাপমাত্রা ইত্যাদি সম্বন্ধে আমরা জানতে পারি। আচ্ছা, তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা আমি একটু এক মিনিট আমি একটু চেক করছি তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, আমার পক্ষে আসলে দেখা সম্ভব হচ্ছে না, এই জন্য আমি একটু নিজে দেখে নিলাম তোমরা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, দশাচিত্র গেল সংজ্ঞা। দশাচিত্র সম্বন্ধে কি জানতে পারি জানলাম। এখন আমরা দেখব দশাচিত্র কে আমরা কত ভাগে ভাগ করতে পারি বা কত প্রকার দশাচিত্র হতে পারে সেটা এখন আমরা একটু দেখি যে দশাচিত্রটা কত প্রকার হতে পারে। প্রথমেই একটা দশাচিত্র বা ফেজ ডায়াগ্রামকে আমরা যেভাবে ভাগ করব, এক হলো তার উপাদানের ভিত্তিতে। কি বলেছি? প্রথমেই আমরা তাকে ভাগ করব তার যে উপাদান আছে, নাম্বার অফ কম্পোনেন্ট বা উপাদানের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। উপাদানের ভিত্তিতে বা উপাদানের সংখ্যার ভিত্তিতে এদেরকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। দেখো তোমরা এখন মোটামুটি গত ক্লাস থেকে আমরা কিছুটা আলাপ করেছি, জানো এক হতে পারে এক উপাদান বিশিষ্ট সিস্টেম,
অথবা হতে পারে 2 উপাদান বিশিষ্ট সিস্টেম। 2 উপাদান বিশিষ্ট সিস্টেম। 2 উপাদান বিশিষ্ট সিস্টেম। তাহলে প্রথমেই আমরা যে ভাগ করলাম সেটা দেখো আমরা করেছি উপাদানের সংখ্যার ভিত্তিতে। 1 উপাদান বিশিষ্ট সিস্টেম অথবা 2 উপাদান বিশিষ্ট সিস্টেম। 1 উপাদান বিশিষ্ট সিস্টেমের উদাহরণগুলো কি হতে পারে? খুব কমন কিছু উদাহরণ হতে পারে পানি, তারপরে থাকতে পারে বরফ, এরপরে কার্বন ডাই অক্সাইড, সালফার, ফসফরাস ইত্যাদি। এরা সব 1 উপাদান বিশিষ্ট, অর্থাৎ কম্পোনেন্ট নাম্বার 1। আর 2 উপাদান বিশিষ্ট যে সিস্টেম, এগুলোকে আমরা আবার ভাগ করতে পারি আলাদাভাবে। সেটা কিভাবে আসতে পারে? এইভাবে আমরা তাকে ভাগ করতে পারি। সেটার ভিত্তি হবে এরা রাসায়নিকভাবে বিক্রিয়ায় যায় কিনা, রাসায়নিক সংযোগের ভিত্তিতে। রাসায়নিক সংযোগের ভিত্তিতে এদেরকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। রাসায়নিক সংযোগের ভিত্তি মানে কি? এখানে 2 উপাদান বিশিষ্ট কিছু সিস্টেম আছে যারা রাসায়নিকভাবে সংযুক্ত হতে পারে এবং 1 বা ততোধিক কি করতে পারে? যৌগ তৈরি করতে পারে। যৌগ তৈরি করতে পারে, অর্থাৎ এরা রাসায়নিকভাবে সংযুক্ত হতে পারে 1 এবং 1 বা ততোধিক যৌগ তৈরি করতে পারে, অর্থাৎ এরা রাসায়নিকভাবে এদের সংযুক্ত হওয়ার ক্ষমতা আছে। আবার আরেক ধরনের 2 উপাদান বিশিষ্ট সিস্টেম আছে। এরা কি করে? এরা তরল অবস্থায়, সম্পূর্ণ মিশ্রিত অবস্থায় থাকে। তরল অবস্থায়, খেয়াল করো আমি বলেছি তরল অবস্থায়, মিশ্রিত অবস্থায় থাকে, কিন্তু যখন কঠিন অবস্থায় যায় এরা এদের যে বিশুদ্ধ কঠিন উপাদানের যে বৈশিষ্ট্য সেটি এরা অক্ষুণ্ণ রাখে। অর্থাৎ এরা তরল অবস্থায় কমপ্লিটলি, আমরা বলি এটাকে মিসিবল, অর্থাৎ সম্পূর্ণভাবে এরা মিশ্রণীয়। কিন্তু এরাই যখন আবার কঠিন অবস্থায় যায় তখন কিন্তু কঠিন যে উপাদানগুলো আছে তাদের নিজস্ব সংযুক্তি, নিজস্ব ধর্ম এরা বজায় রাখে। অর্থাৎ এইখানে আন্তঃক্রিয়া হয় না, অর্থাৎ আমি বললাম এখানে আন্তঃক্রিয়া হচ্ছে না, আন্তঃক্রিয়া নেই। এই ধরনের যে যৌগ, এগুলোর একটা নাম আছে, এগুলোকে আমরা বলি ইউটেকটিক মিশ্রণ। ইউটেকটিক মিশ্রণ বলতে আমরা কি বুঝি? ইউটেকটিক মিশ্রণ বলতে আমরা বুঝি যেহেতু এরা তরল অবস্থায়, আমি বলেছি কমপ্লিটলি মিসিবল, বা এরা তরল অবস্থায় সম্পূর্ণ মিশ্রিত অবস্থায় থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে, কাজেই এই সকল ক্ষেত্রে এই যে দ্রবণগুলো এরা যখন শীতল হতে শুরু করে তখন কি করে? একটা নিম্নতম তাপমাত্রায় যেয়ে সম্পূর্ণ তরলের সংযুক্তি বজায় রেখে কঠিনে পরিণত হয়। দ্রবণগুলোকে যখন আমরা শীতল করতে থাকি তখন একটা নিম্নতম তাপমাত্রায় এরা তরলের সংযুক্তি সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে কঠিনে পরিণত হয়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে এই যে নিম্নতম তাপমাত্রা, এইটিকে আমরা বলি ইউটেকটিক টেম্পারেচার, এবং কঠিনে পরিণত হয়ে যে মিশ্রণটি তৈরি করলো তাকে আমরা বলি ইউটেকটিক মিশ্রণ। অর্থাৎ এদের মধ্যে যেহেতু আন্তঃক্রিয়া নেই, কাজেই দ্রবণ থেকে আমরা যে কঠিনটা পাচ্ছি সম্পূর্ণ সংযুক্তি তরলের অক্ষুণ্ণ রেখেই, তাকে আমরা বলছি ইউটেকটিক মিশ্রণ। কারণ এই ক্ষেত্রে যে এখানে যে কঠিন উপাদান আছে সে তার নিজস্ব যে ধর্ম সেটি সে অক্ষুণ্ণ রাখবে। তাহলে দেখো, প্রথমে আমি করেছিলাম উপাদানের ভিত্তিতে 1 উপাদান, 2 উপাদান, এরপরে রাসায়নিক সংযোগ সম্ভবপরতা, সম্ভাব্য রাসায়নিক সংযোগ এখানে সম্ভব কিনা অথবা সম্ভব হয় এর ভিত্তিতে একে আমরা আবার 2 ভাগে আবার ভাগ করেছি, সম্ভব অথবা সম্ভব নয়। যখন সম্ভব হয় তখন 1 বা ততোধিক যৌগ তৈরি হতে পারে, ঠিক আছে। আর যখন সম্ভব হয় না তখন কি করে? এদের মধ্যে যেহেতু আন্তঃক্রিয়াটা নেই তখন তারা তরল অবস্থায়, অবশ্যই মিশ্রিবল বা মিশ্রিত অবস্থায় থাকে। কঠিন অবস্থায় গেলেই কি হয়? তাদের নিজস্ব যে ধর্মগুলো সেটি সে প্রকাশ করতে শুরু করে, যেটাকে আমি বলি ইউটেকটিক মিশ্রণ।
এখন যেগুলো এক বা ততোধিক যৌগ তৈরি করে রাসায়নিক সংযোগের ভিত্তিতে, এদেরকে আবার আমি দুই ভাগে ভাগ করতে পারি। এরা কি কি? একটাকে বলি আমরা সদৃশ্য গলনাঙ্কের ভিত্তিতে, অন্যটিকে আমরা বলি অসদৃশ্য গলনাঙ্কের ভিত্তিতে আমরা একে প্রকাশ করতে পারি। এখন এই যে সদৃশ্য গলনাঙ্ক বা অসদৃশ্য গলনাঙ্কর ভিত্তিতে যে আমরা এদেরকে প্রকাশ করলাম, তাহলে এদের একটু সংজ্ঞাটা আমাদের জানতে হবে যে সদৃশ্য গলনাঙ্ক কাকে বলে এবং অসদৃশ্য গলনাঙ্ক কাকে বলে। সদৃশ্য গলনাঙ্ক, যেহেতু দেখো আমি এখানে লিখেছি যৌগ, কাজে এখন আমি যৌগ নিয়ে কথা বলবো। এখন আমি কিন্তু দ্রবণ নিয়ে কথা বলবো না, মিশ্রণ নিয়ে কথা বলবো না, আমি সরাসরি যৌগে চলে যাব। কারণ আমি দেখেছি রাসায়নিক সংযোগের ফলে কি তৈরি হচ্ছে, আমার যৌগ তৈরি হচ্ছে। কাজেই যদি এমন হয় যে এই ক্ষেত্রে যে দুই বা ততোধিক যৌগ বা কোনো সিস্টেমের যৌগগুলোকে যদি আমরা যে খুব শীতল করতে বা শুরু করি, তখন এমন সময় যদি যে তাপমাত্রায় এরা যেহেতু যৌগ, এবার বলবো কঠিনের অনুরূপ সংযুক্তি রেখে তরলে পরিণত হয়। দেখো এখানে কিন্তু আমি বলেছিলাম, মনে আছে কিনা, তরলের অনুরূপ সংযুক্তি রেখে কঠিনে পরিণত হয়, কারণ এরা তরলে মিশ্রিত বা দ্রবীভূত অবস্থায় ছিল, তাই ছিল তরলের অনুরূপ সংযুক্তি রেখে কঠিনে পরিণত হয়। এবারে আমি বলছি যেহেতু যৌগ, এই ক্ষেত্রে কোনো একটা তাপমাত্রায় এরা দ্রুত গলে যায় এবং কঠিনের অনুরূপ সংযুক্তি রেখে তরলে পরিণত হয়। অর্থাৎ এইখানে আমার দেখা যাবে যে কঠিন এবং তরল এরা দুইজন কি থাকবে, এরা সাম্যাবস্থায় থাকবে এবং এদের সংযুক্তি হবে কি একই। এই ক্ষেত্রে আমার কঠিন তরল সাম্যাবস্থায় শুধু থাকবে না, এদের সংযুক্তিও হবে এক। এই তাপমাত্রাটাকে আমরা বলি সদৃশ্য গলনাঙ্ক বা কংগ্রুয়েন্ট টেম্পারেচার বা সদৃশ্য গলনাঙ্ক। আর অসদৃশের ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে এই যৌগগুলো সদৃশ্য গলনাঙ্কের চেয়ে নিম্ন অপর একটি তাপমাত্রায় গলে যায়, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে কঠিন এবং তরলের যে সাম্যাবস্থা সেটা কোনোভাবেই আর বজায় থাকে না। কঠিন তরলের এই ক্ষেত্রে কিন্তু এদের সংযুক্তি সমান হয় না বা একই হয় না, এদের সংযুক্তি কোনোভাবেই এই ক্ষেত্রে একই হয় না। এখানে কিছু উদাহরণ আছে, আমরা এটার উদাহরণ জানি, যেমন সোডিয়াম পটাশিয়াম, বই আরও আছে, যেমন আমি এখানে দিলাম সোডিয়াম পটাশিয়াম সিস্টেম। এটি একটি অসদৃশ্য গলনাঙ্কের উদাহরণ। সদৃশ্য গলনাঙ্কের উদাহরণ হতে পারে কি, এখানে হতে পারে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এই উদাহরণ। আর ইউটেকটিকের উদাহরণ কি হতে পারে, এখানে হতে পারে লেড, সিলভার। এই কিছু উদাহরণ আমি দিলাম, বই আরও উদাহরণ আছে। আচ্ছা, আমি আবার একটু দেখছি তোমরা সব ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা লেখাটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এবার আবার একবার লাস্ট আমি একটু রিপিট করছি। আমরা দশা চিত্রের যে শ্রেণী বিভাগটা দেখছিলাম, আমরা দেখলাম যে প্রথমেই একে উপাদানের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায়। দুই উপাদান বিশিষ্ট সিস্টেম, এরা সবাই সিস্টেমের মধ্যেই থাকে, সিস্টেম অথবা এক উপাদান বিশিষ্ট সিস্টেম, উপাদানের ভিত্তিতে, উপাদান সংখ্যার ভিত্তিতে। এরপর আমি দিলাম রাসায়নিক সংযোগ সম্ভব অথবা সম্ভব নয়, এর ভিত্তিতে এদের কিভাবে ভাগ করা যায়। একটা জায়গায় এক প্রকার যৌগ তৈরি হয় যেখানে রাসায়নিক সংযোগ সম্ভব এবং এক বা ততোধিক যৌগ উৎপন্ন হয়। আরেক জায়গায় যদিও এরা তরল অবস্থায় সম্পূর্ণ মিশ্রণীয়, কিন্তু যখন এরা চলে যায় কঠিন অবস্থায়, তখন কঠিন উপাদানগুলোর নিজস্ব যে ধর্ম সেটা সে প্রকাশ করে, অর্থাৎ কোনো যৌগ তৈরি হয় না এবং আসলে কার্যত এদের মধ্যে কোনো আন্তঃক্রিয়া নেই, যেমন লেড, সিলভার। আবার যখন দুই বা ততোধিক যৌগ রাসায়নিক সংযোগের ফলে উৎপন্ন হলো, এদেরকে আবার আমি দুই ভাগে ভাগ করতে পারি, এক সদৃশ্য গলনাঙ্কের ভিত্তিতে, অসদৃশ্য গলনাঙ্কের ভিত্তিতে। সেটা কিরকম, যৌগগুলোকে যখন আমি এমন অবস্থায় কোনো তাপমাত্রায় আমরা
তরলে পরিণত করি, যেখানে কঠিন এবং তরলের যে সংযুক্তি একই থাকে, তখন তাকে আমরা বলি সদৃশ্য গলনাঙ্ক। আবার যৌগগুলোকে যদি সদৃশ্য গলনাঙ্কের নিচে সে দ্রবীভূত হয়ে যায় নিম্নতর কোনো তাপমাত্রায়, যেখানে কঠিন এবং তরলের সংযুক্তি এক থাকবে না, সেটাকে আমরা বলি অসদৃশ্য গলনাঙ্ক। যেমন সোডিয়াম পটাশিয়াম সিস্টেম, সদৃশ্য গলনাঙ্ক জিঙ্ক ম্যাগনেসিয়াম সিস্টেম। ইউটেকটিক মিশ্রণ, যাদের আন্তঃক্রিয়া নেই, তারা যেমন লেড সিলভার মিশ্রণ। আর যারা এক উপাদান বিশিষ্ট, সেখানে পানি, বরফ ইত্যাদি থাকতে পারে। তা এই মোটামুটি দশা চিত্রের শ্রেণী বিভাগ আমরা এইভাবে করতে পারি। সাধারণভাবে এইভাবে আমরা একে দশা চিত্রকে বা ফেজ ডায়াগ্রামকে এইভাবে আমরা ভাগ করতে পারি। এখন দেখো, আমি এখানে বেশ কয়েকটা শব্দ তোমাদের কাছে ব্যবহার করেছি। সেই শব্দগুলো কি? আমি বলেছি যৌগ, আমি বলেছি মিশ্রণ, যেমন এখানে বলেছি মিশ্রণ, আবার আমি বলেছি দ্রবণ। কাজেই কোন জায়গায় কোন শব্দটা ব্যবহার করব জানতে হলে তোমাকে স্পষ্টই জানতে হবে যে মিশ্রণ, দ্রবণ এবং যৌগ, এইগুলোর মধ্যে বেসিক্যালি আসলে পার্থক্যগুলা কি কি। আমরা কাকে বলবো মিশ্রণ, মিশ্রণ কখন আমরা ব্যবহার করব দ্রবণ, এবং কখন আমরা ব্যবহার করব যৌগ। হ্যাঁ, এগুলো সম্বন্ধে স্পষ্ট ধারণা না থাকলে ফেজ ডায়াগ্রাম বোঝাটা সমস্যা হয়ে যায়। এগুলো একেবারে বেসিক কিছু কনসেপ্ট, হ্যাঁ, যেগুলো ভাইবা বা ছোট ছোট জায়গায় অনেক ছোট ক্লাসে এগুলো পড়ে এসছো। আরেকবার আমরা একটু ঝালাই করি। মিশ্রণ কাকে বলে? মিশ্রণ হলো যখন যে বিভিন্ন উপাদানগুলো আছে এরা শুধু মিশ্রিত অবস্থায় থাকে। খেয়াল করো, আমি কি বলেছি? এরা মিশ্রিত অবস্থায় থাকবে, মিশ্রিত অবস্থায় থাকবে, কিন্তু সম্পূর্ণ দ্রবীভূত হবে না, দ্রবীভূত হবে না। এরা সম্পূর্ণ দ্রবীভূত হবে না, সম্পূর্ণ দ্রবীভূত হবে না। আচ্ছা, এইটাই হলো তার প্রধান, আমি সংজ্ঞাগত বলতে পারি, উপাদান। এখানে বিভিন্ন যে উপাদান আছে, উপাদানগুলো এখানে মিশ্রিত থাকে, কিন্তু এরা সম্পূর্ণ দ্রবীভূত হবে না। এখন যখন এরা সম্পূর্ণ দ্রবীভূত হয় না, মিশ্রিত অবস্থায় থাকে, তখন কি হয়? উপাদানগুলোর যে উপাদান যেখানে আছে, উপাদানের কোনো ফিক্সড রেশিও থাকে না, ফিক্সড রেশিও বা কোনো নির্দিষ্ট অনুপাত থাকে না। অবশ্যই কোনো এদের নির্দিষ্ট উপাদান যেগুলো আছে বা উপাদানগুলি আছে যারা একটা মিশ্রণ তৈরি করছে, তাদের মধ্যে কোনো ফিক্সড রেশিও কিন্তু থাকবে না। এটা সেকেন্ড পয়েন্ট আসছে। থার্ড পয়েন্ট যেটা হলো, উপাদানগুলোর নিজস্ব ধর্ম বজায় থাকে, ধর্ম বজায় থাকে, উপাদানগুলোর নিজস্ব ধর্ম বজায় থাকে। এই হলো আমার কি? মিশ্রণ। দ্রবণের ক্ষেত্রে ঠিক এর উল্টা দিকগুলি দেখো, অর্থাৎ এরা সম্পূর্ণ দ্রবীভূত থাকবে। দ্রবণ এরা কি করবে? সম্পূর্ণ দ্রবীভূত অবস্থায় উপাদানগুলো থাকতেই হবে, থাকলেই আমরা তাকে দ্রবণ বলি। এক, উপাদানের অবশ্যই ফিক্সড রেশিও থাকতেই হবে, ফিক্সড রেশিও থাকবে, এখানে ফিক্সড রেশিও থাকবে। এবং যেহেতু এখানে একটা যৌগ তৈরি হয় দ্রবণের ক্ষেত্রে, আমরা দেখছি এখানে একটা যৌগ তৈরি হতে পারে, যৌগ তৈরি, কাজেই এই ক্ষেত্রে ধর্ম যে আছে, উপাদানের যে রাসায়নিক ধর্ম, সেটা সম্পূর্ণ বদলে যাবে, অর্থাৎ যৌগের ধর্মটাই এখানে নতুন করে আসবে। পার্থক্য দেখো, উপাদান মিশ্রিত থাকে, সম্পূর্ণ দ্রবীভূত হবে না, দ্রবণে সম্পূর্ণ দ্রবীভূত হবে। উপাদানের ফিক্সড রেশিও থাকবে না, মিশ্রণে ফিক্সড রেশিও থাকবে। উপাদানগুলোর নিজস্ব ধর্ম বজায় থাকে, আমি এভাবে লিখি, উপাদানগুলোর নিজস্ব ধর্ম বজায় থাকে। আর এইখানে এদের নিজস্ব ধর্ম বজায় থাকবে না, কারণ এখানে একটা যৌগ তৈরি হবে, ফলত দেখা যায় যে উপাদানগুলির ধর্ম আর থাকবে না। এবং দ্রবণের সবচেয়ে বড় যে কথা, সেটা হলো এটা হবে একটা সমসত্ব অবস্থা। দ্রবণগুলা আমরা সাধারণত বলি সমসত্ব। কাজে আমরা এইভাবেও বলতে পারি যে খুব সহজ কথায়, যে সমসত্ব মিশ্রণী, সমসত্ব মিশ্রণী দ্রবণ,
খুব সহজ কথায় বললে আমরা বলতে পারি সমসত্ব মিশ্রণই দ্রবণ, অর্থাৎ সকল দ্রবণই মিশ্রণ, কিন্তু সকল মিশ্রণ কিন্তু দ্রবণ না। কাজে আমি যখন ফেজ ডায়াগ্রামে যে সময় বলবো মিশ্রণ আর যে সময় বলবো দ্রবণ, তোমাকে কিন্তু এই পার্থক্যগুলো বুঝতে হবে। আর যখন আমি যৌগের কথা বলবো, যৌগের ক্ষেত্রে প্রথমেই যখন আসবে সেটা হলো রাসায়নিকভাবে একটা বিক্রিয়া হয়, অর্থাৎ এরা রাসায়নিকভাবে সংযুক্তি থাকবে, অর্থাৎ এদের রাসায়নিক সংযুক্তি থাকবে এবং অবশ্যই ফিক্সড রেশিও থাকবে। ফিক্সড রেশিও এটা অবশ্যই থাকবে, রাসায়নিক সংযোগ থাকবে এবং যৌগগুলোর উপাদানের মধ্যে রাসায়নিক সংযুক্তি থাকবে এবং এদের ফিক্সড রেশিও থাকবে। কিন্তু এইখানে দেখো, আমি বাকিগুলোর মধ্যে দেখো আমার এখানে রাসায়নিক কথাটা আমি বলি নাই, আমি বলেছি উপাদানগুলো সম্পূর্ণ দ্রবীভূত হবে, যাকে তুমি ফিল্টার করে আর পৃথক করতে পারবে না। তো মিশ্রণকে কিন্তু আমরা ফিল্টার করে বা পৃথক করতে পারি, যান্ত্রিক উপায়ে পৃথক করতে পারি। কাজেই আমি যখন বলছি মিশ্রণ, তখন এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে ফেজের ক্ষেত্রে। যখন আমি বলবো দ্রবণ, এগুলো খেয়াল রাখতে হবে। যখন বলবো যৌগ, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখন আমি আমার পরের অংশে চলে যাই টপিকসের। এখন পর্যন্ত আমরা করলাম ফেজ ডায়াগ্রামের সংজ্ঞা এবং ফেজ ডায়াগ্রামের প্রকারভেদ বা শ্রেণী বিভাগকে আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো যে সাধারণভাবে একটা ফেজ ডায়াগ্রাম আমরা একটু দেখি যে আসলে ফেজ ডায়াগ্রাম বিষয়টা কি। এই হলো যদি একটা ফেজ ডায়াগ্রাম হয়, এখানে আসবে প্রেসার, এখানে আসবে টেম্পারেচার। সাধারণ এক উপাদান বিশিষ্ট সিস্টেম বা সাধারণ ক্ষেত্রে যেটা হয়, এই একটা থাকে, এইখানে একটা থাকে, বা এই রকম একটা আমরা লেখচিত্র পাই। এই অংশটাকে আমরা বলি কঠিন, হ্যাঁ, এই অংশটা হলো আমাদের বাষ্প, এই অংশটা আমাদের তরল। এই তিনটা আমার প্রতিটা ফেজ। তাহলে কি বোঝা যাচ্ছে না যে এই যে আমি যদি রেখাগুলোকে চিহ্নিত করি, এটা দিই এ, এটা দিই বি, এটা দিই সি এবং এটা দিই ও, তাহলে এ ও বরাবর কঠিন এবং বাষ্প সাম্যাবস্থায় থাকবে, বি ও বরাবর কঠিন এবং তরল সাম্যাবস্থায় থাকবে এবং ওসি বরাবর তরল এবং বাষ্প সাম্যাবস্থায় থাকবে। এটা হলো একটা ফেজ ডায়াগ্রামের একেবারে জেনারেলাইজ বা সাধারণ একটা চিত্র, যে একটা ফেজ ডায়াগ্রামে এইরকম করে আমরা থাকি, প্রেসার টেম্পারেচার একটা লেখচিত্র, এইভাবে আমরা যে বিভিন্ন দশার মধ্যে বাউন্ডারিটা দেই। এখন যদি আমরা ফেজ গুলা কল্পনা করি, যেমন ফেজ আসলে এখানে কি কি থাকে, এখানে থাকে কিছু রেখা, ক্ষেত্র এবং একটি ত্রৈধবিন্দু। এই থাকে হলো আমার বিশেষত সাধারণত এই থাকে আমার একটা ফেজ ডায়াগ্রামে। তাহলে এখানে রেখা কি কি, এই যে একটা এও, একটা বিও, একটা সিও। রেখাগুলোর ক্ষেত্রে আমি যে কোনো রেখা সেটা এও হোক, বিও হোক, সিও হোক, আমি কিন্তু বলছি এখন পর্যন্ত তোমাদের এক উপাদান বিশিষ্ট ক্ষেত্রের কথা জেনারেলাইজ করে তোমাদের একটু বোঝাচ্ছি, এক উপাদান। তাহলে রেখা যদি হয় তাহলে আমরা জানি পি সমান এফ সমান সি মাইনাস পি প্লাস 2। প্রতিটা রেখা বরাবর দুটো সাম্যাবস্থায় আছে, দুটো দশা সাম্যাবস্থায় আছে। আর উপাদান আমি কত বলেছি, এক। তাহলে যে কোনো রেখা বরাবর আমার কম্পোনেন্ট বা উপাদান হবে কত, এক। ফেজ হবে কত, দুটো সাম্যাবস্থায় আছে, 2 প্লাস 2। তাহলে আমার যে স্বাতন্ত্র কত হবে, 1। স্বাতন্ত্র হবে 1। আচ্ছা, তাহলে আবার একটু বলি, কম্পোনেন্ট এক উপাদান বিশিষ্ট 1 বলেছি, ফেজ 2, প্রতিটা রেখা বরাবর দুটো অবস্থা সাম্যাবস্থায় আছে, তাই ফেজ হলো আমার 2 প্লাস 2। তাহলে আমার ফ্রিডম সংখ্যা হলো কত, 1। অর্থাৎ হয় প্রেসার বা টেম্পারেচার, যে কোনো একটা দিয়ে তুমি এই সিস্টেমটাকে বর্ণনা করতে পারো, সিস্টেমের এই রেখাগুলোকে বর্ণনা করতে পারো। প্রেসার যদি তুমি ফিক্স করে দাও, টেম্পারেচার ফিক্স হয়ে যাবে। টেম্পারেচার ফিক্স করলে এই রেখা বরাবর প্রেসারও ফিক্স হয়ে যাবে। সেজন্য আমি বলছি ফ্রিডম সংখ্যা আমার 1 প্রতিটা রেখা বরাবর।
এখন আমি ক্ষেত্রের মধ্যে চলে যাই। ক্ষেত্র এখানে কয়টা? ক্ষেত্র তিনটা, এ ও বি ক্ষেত্র, বি ও সি ক্ষেত্র, এ ও সি ক্ষেত্র। তাহলে ক্ষেত্র আমার তিনটা। ক্ষেত্র বরাবর আমার কি আছে? ক্ষেত্র বরাবর কিন্তু একটাই দশা, হয় কঠিন, নয় বাষ্প, নয় তরল, একটাই দশা। তাহলে আমার এফ সমান ছিল সি মাইনাস পি প্লাস 2। উপাদান সবসময় এক। এখানে কিন্তু ফেজ যেহেতু আমার প্রতিটা ক্ষেত্রে একটা, -1 প্লাস 2, তাহলে আমার এখানে স্বাতন্ত্র্য মাত্রা হলো 2। অর্থাৎ এই সিস্টেমের ক্ষেত্রগুলোকে যদি তুমি বর্ণনা করতে চাও, তাহলে তোমার প্রেসার এবং টেম্পারেচার উভয়েরই প্রয়োজন হবে। উভয় চলক বা ভ্যারিয়েবলই তোমার প্রয়োজন হবে ক্ষেত্রগুলোকে যদি তুমি ব্যাখ্যা করতে চাও। এখন শেষে থাকলো আমার ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু কোনটা? এখানে এই যে ও একটা ত্রৈধবিন্দু, যেখানে তিনটা দশায় সাম্যাবস্থায় আছে। তিনটা দশায় সাম্যাবস্থায় আছে। তাহলে দশা সংখ্যা কত? যে কোনো ত্রৈধবিন্দুতে আমি দেখছি এই ক্ষেত্রে দশা সংখ্যা আমার 3। তাহলে ত্রৈধবিন্দুর ক্ষেত্রে আমার কিরকম অবস্থাটা হবে আমি একটু দেখি। এখানে এফ সমান अगेन সি মাইনাস পি প্লাস 2, কম্পোনেন্ট 1, ফেজ তিনটা দশা সাম্যাবস্থায় আছে, -3 প্লাস 2, ডিগ্রি অফ ফ্রিডম 0। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি প্রেসার, টেম্পারেচার কোনো একটাকেই পরিবর্তন করতে পারবে না। যে কোনো একটাকে যদি পরিবর্তন করো, কোনো একটা দশা বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ প্রেসার বা টেম্পারেচারের কোনো একটাকে যদি তুমি পরিবর্তন করো, যে কোনো একটা দশা বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য আমরা বলি ডিগ্রি অফ ফ্রিডম এখানে 0। কাজী এই হলো আমার একটা এক উপাদান বিশিষ্ট সিস্টেম বা একটা দশা চিত্রে সাধারণভাবে যেভাবে আমরা রেখা বরাবর, ক্ষেত্র বরাবর, ত্রৈধবিন্দু বরাবর আমরা যেভাবে কি নির্ণয় করি, আমরা একটা ফেজ ডায়াগ্রামকে ব্যাখ্যা করি। এখন চলো আমরা একটা উদাহরণের মধ্যে চলে যাই বা একটা সরাসরি একটা সিস্টেমের মধ্যে চলে যাই। তোমাদের বইতে পানি আছে এক উপাদানের জন্য, পানি, সালফার, কার্বন ডাই অক্সাইড। আমি সরাসরি চলে যাচ্ছি সালফার সিস্টেমের জন্য। একটি সালফার সিস্টেমের জন্য এটা জরুরি। এইটা করতে পারলে পানিটাও তোমাদের হয়ে যাবে। কাজে আমি সালফার দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, এখানে লেখচিত্রটা আমার কি আসবে সালফার সিস্টেমের ক্ষেত্রে? আমি একটু দেখাই। এখানে হলো সালফারের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এই ক্ষেত্রে আমার আমি এখানে প্রেসার দিলাম, প্রেসার, আর এই হলো আমার টেম্পারেচার। হ্যাঁ, প্রেসার এই বরাবর, আর এই বরাবর আমার কি পরিবর্তন হচ্ছে? টেম্পারেচার পরিবর্তন হচ্ছে। তাহলে আমার লেখচিত্রটা আসবে এইরকম। প্রথম এইভাবে আসবে, দেন স্ট্রেট লাইন চলে যাবে একটা। এখন অবশ্যই তোমার একটা ধারণা থাকতে হবে কোন রেখাটা উপরে, কোন রেখাটা বাইরে। কাজে খুব ভালো হয় যদি একটা এরকম নিজের সুবিধার জন্য, যেমন আমি একটা লাইন দিয়ে রেখেছি যাতে আমি বুঝতে পারি আমার আঁকাটা ঠিক হচ্ছে কিনা, পরে আমি এটা আবার মুছে দিতে পারছি। হ্যাঁ, এইটা আবার স্ট্রেট লাইন এর সাথে যুক্ত হবে, এটাকে আমি বাড়িয়ে দিলাম। এখন এটার আরেকটু উপরে আরেকটা লাইন চলে আসবে, এটা হলো আমার এই আরেকটা লাইন চলে আসছে। হ্যাঁ, এখন আমি এখান থেকে শুরু করি। এইটা হলো আমার এ, দেখা যাচ্ছে কি? বড় করে লিখছি, এ, বি, সি, ডি, ই। এখন আমরা জানি একটা সালফারের মধ্যে কয়টা দশা থাকতে পারে? 4টা। কি কি? সালফার রোম্বিক, সালফার মনোক্লিনিক, সালফার লিকুইড, সালফার ভ্যাপার। অর্থাৎ রোম্বিক সালফার, মনোক্লিনিক সালফার, তরল সালফার, বাষ্প সালফার। দশা হয়ে গেল 4টা। যদি দশা 4টা হয় তাহলে তোমার যে স্বাতন্ত্র্য নাম সংখ্যা কত হবে এটা একটু আমরা চেক করি। আগে আমরা জানি এফ সমান সি মাইনাস পি প্লাস 2। উপাদান আমাদের একটা, দশা আমাদের কয়টা? 4টা। এই হলো আমাদের, আমি একটু স্পষ্ট করে দিই যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। এই হলো আমাদের রোম্বিক। হ্যাঁ, এইখানে আমাদের ভ্যাপার,
এইখানে আমাদের লিকুইড, আর এই যে ভিতরে এইটা আমাদের মনোক্লিনিক। দেখো 4টা দশা, যদি 4টা দশা হয় 1 - 4 + 2, ফ্রিডম সংখ্যা কত হয়? -1। ফ্রিডম সংখ্যা -1 কিন্তু হবে না। কাজে এই ক্ষেত্রে তোমাদের যদি কোশ্চেন আসে যে সালফারের সর্বোচ্চ কয়টি দশা থাকতে পারে, এখন এটা খেয়াল রাখবে, যখন এফ এর মান 0, দশার মান সর্বোচ্চ হয়। এফ এর মান 0 হলে দশার মান সর্বোচ্চ হয়। সেটা কিভাবে? যদি এফ এর মান 0 হয়, সাপোজ এফ সমান 0, তখন এফ সমান সি মাইনাস পি প্লাস 2 যদি ধরি, তাহলে এফ সমান আমার 0 চলে আসতেছে। তাহলে এখানে আমার কি, যদি কম্পোনেন্ট একটা হয় 1 মাইনাস পি প্লাস 2, অথবা আমি এখান থেকে এটা লিখতে পারি পি সমান 3। অর্থাৎ সর্বোচ্চ আমার কয়টা দশা থাকতে পারে? আমার 3টা দশা থাকতে পারে। ঠিক আছে, যদিও সালফারে আমি 4টা দশা দেখছি, কিন্তু যেহেতু 4টা দশা ধরলে আমার -1 চলে আসে, সর্বোচ্চ আমার 3টা দশা থাকতে পারে। সেটা কিভাবে আসবে? সেটা আমরা এইভাবে দেখাই যে সালফার রোম্বিক, এখান থেকে ইকুইলিব্রিয়ামে আমরা যাই, সালফার মনোক্লিনিক, এখানে তাপমাত্রা আসে 95.6 ডিগ্রি, এবং এখান থেকে আমার কোথায় চলে যাব? এখান থেকে আমরা যাব সালফার, যেটা আমরা বলি লিকুইড, সেটা কত? সেটা আসবে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আসলে আমরা যেহেতু কঠিন অবস্থায় আমরা এই ব্যাপার অংশটাকে আমরা বাদ দিচ্ছি, আমরা রোম্বিক, মনোক্লিনিক, লিকুইড, এই 3টে অবস্থা, এবং এইভাবে এরা সাম্যাবস্থায় থাকবে। এবং সালফারের ক্ষেত্রে 4টা দশা হলেও আমরা 3টা দশা ধরব। এখন আমরা চিত্রটাকে একটু খেয়াল করি। এইখানে আমার যে আছে, এখানে টেম্পারেচার, তাহলে এই হলো আমার 95.6 ডিগ্রি, 0.6 ডিগ্রি। এইখানে আমার 95.6 এ গেলে আমার যে চাপটা আসবে, এখানে আমার যে চাপটা আসবে সেটা কত হবে? 0.01 মিলিমিটার অফ মার্কারি। 95.6, আমি ব্যাখ্যায় যাচ্ছি। আরেকটা আসবে আমার সিতে আমার টেম্পারেচার আসবে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এইখানে আমার একটা রেখা আছে, এইটা আমার আসবে 155 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এইখানে আমার বায়ু চাপ বা বাষ্প চাপ যেটাকে আমরা বলি, সেটা হবে 1290 অ্যাটমসফিয়ার। আরেকটা আছে ডি, সেই ক্ষেত্রে ডিটা আমি আরেকটু আগিয়ে দিচ্ছি ডি, এইটাকে যদি আমি আনি, এটা হবে আমার 466 ডিগ্রি সেন্টিগ্রেড, 466 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এটার যে প্রেসারটা সেটা হবে 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে এইখানে দেখো, এই আমার প্রথম যে রেখাগুলোর দরকার আমি সেটা পেয়ে গেছি। আমি আরো কিছু রেখা আসবে, সেগুলো আমি পরে আসছি। এখন আমি শুরু থেকে শুরু করি। তাহলে রেখা তোমার রেখা কয়টা দেখো তো? এ বি, বি সি, সি ডি, এই হলো। এছাড়া আছে বিই এবং সিই। অর্থাৎ রেখা আমি কি কি পাচ্ছি? আমি প্রথমে দেখে নেই, এ বি, বিসি, সিডি, বিই, বিইর পর আছে সিই, এবং শেষে আরেকটা থাকবে, দ্যাট ইজ ই জি। কয়টা রেখা? 1 2 3 4 5 6, এ বি, বিসি, সিডি, বিই, সিই এবং ইজি। এখন কোন রেখার মধ্যে, আমি কিন্তু আগে তোমাদের দেখিয়েছি রেখা বরাবর মানেই কি, দুটো দশা সাম্যাবস্থায় থাকবে। আমি জেনারেলাইজ করে তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। যেহেতু এক উপাদান বিশিষ্ট সিস্টেম, রেখা মানেই হলো এরা এক উপাদানে যেহেতু আছে, দুটো দশা সাম্যাবস্থায় থাকবে, এবং ডিগ্রি অফ ফ্রিডম তখন কি হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। যেমন এবি রেখা কল্পনা করো। এবি রেখাটাকে আমরা কি বলতে পারি? এবি রেখাটাকে আমরা বলতে পারি, যেহেতু এটা রোম্বিক সালফার, রোম্বিক সালফারের যেটাকে আমরা সাবলিমেশন বলতে পারি। সাবলিমেশন মানে কি? সাবলিমেশন মানে হলো ঊর্ধ্বপাতন। তাহলে এইটাকে আমরা বলতে পারি একটা সাবলিমেশন লাইন। এবিটাকে বলতে আমরা সাবলিমেশন লাইন। কার?
রম্বিক সালফারে। তাহলে এবিটা রম্বিক সালফারের ঊর্ধ্বপাতন বা বাষ্পচাপ রেখা। যদি ঊর্ধ্বপাতন রেখা বা বাষ্পচাপ রেখা মানে কি, অর্থাৎ তাপমাত্রার সাথে এটার বাষ্পচাপের পরিবর্তন দেখায়। আমি কি বলেছি খেয়াল করো। তাহলে এবিটা হলো রম্বিক সালফারের ঊর্ধ্বপাতন রেখা বা বাষ্পচাপ রেখা, অর্থাৎ এই রেখাটি তাপমাত্রার সাথে রম্বিক সালফারের বাষ্পচাপের পরিবর্তন নির্দেশ করে। ঠিক আছে, এখন এখানে কে কে সাম্যাবস্থায় আছে, কারা কারা আছে? এখানে রম্বিক সালফার, যেহেতু বাষ্পচাপ রেখা আরেকটা দশা অবশ্যই বাষ্প হতেই হবে, কাজেই রম্বিক এবং বাষ্প কিসে আছে? এরা সাম্যাবস্থায় আছে। তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম কি আসছে? F সমান 1 - 2 + 2, তাহলে আমার 1। অর্থাৎ এখানে একটি তাপমাত্রার জন্য বাষ্পচাপের একটি মানই থাকবে। মানটা কত? 0.01 মিলিমিটার অফ মার্কারি। যেহেতু চলক বা ভ্যারিয়েবল একটি নির্দিষ্ট তাপমাত্রার জন্য বাষ্পচাপের একটি মানই থাকবে, সেটা 0.01 মিলিমিটার অফ প্রেসার। এখন আসো বিসিতে। এটাও দেখো এখানে যেহেতু ভাপার আছে, কাজেই এটাও একটা সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন রেখা। কার জন্য? মনোক্লিনিকের জন্য। এই যে মনোক্লিনিক আছে এখানে, এইটা ছিল রম্বিকের ঊর্ধ্বপাতন রেখা, এটা মনোক্লিনিকের ঊর্ধ্বপাতন রেখা। ঠিক আছে, কাজেই এটাও তাপমাত্রার সাথে বাষ্পচাপের পরিবর্তন নির্দেশ করবে। 1 2 এখানে কারা থাকবে সাম্যাবস্থায়? মনোক্লিনিক এবং কে? বাষ্প, সালফার বাষ্প, এরা সাম্যাবস্থায় থাকবে। এবং অবশ্যই এখানেও আমার ফ্রিডম সংখ্যা হবে 1, অর্থাৎ তাপমাত্রার একটি নির্দিষ্ট পরিবর্তন বা একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য বাষ্পচাপের একটি মাত্রই মান থাকতে পারবে। এখন আসো সিডি। এই যে আরেকটা সিডি। সিডিটা কি? সিডি হলো, এটাকে আমরা বলবো বাষ্পচাপ রেখা। এবার আমি বলছি বাষ্পচাপ রেখা, আমি কিন্তু সাবলিমেশন বলছি না। এখানে কিন্তু বলেছিলাম ঊর্ধ্বপাতন বা বাষ্পচাপ, ঊর্ধ্বপাতন বা বাষ্পচাপ। এবারে শুধু বাষ্পচাপ রেখা। কার জন্য? সালফার লিকুইডের জন্য। অর্থাৎ এই ক্ষেত্রে তরলের বাষ্পচাপ এখানে আমরা নির্দেশ করি। এটি আসলে এই সি বিন্দু থেকে শুরু হয় এবং ডিটা কিন্তু কি? ডি হলো আমার ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ সন্ধি তাপমাত্রা, যার উপরে শুধু একটা দশাই থাকবে। অর্থাৎ ডি পর্যন্ত এই সালফার লিকুইড এবং সালফার ভ্যাপার বাষ্প সাম্যাবস্থায় থাকবে, কিন্তু যখনই সন্ধি তাপমাত্রা ডিতে পৌঁছাবে তারপরে কিন্তু এই দিকে শুধু বাষ্প আর বাষ্প, অর্থাৎ তখন একটা দশাই বিরাজ করবে। ডি পর্যন্ত দুটো দশা বিরাজ করছে। যেহেতু দুটো দশা, অবশ্যই এইখানেও আমার স্বাতন্ত্র্য মাত্রা কত হবে? 1। স্বাতন্ত্র্য মাত্রা আমার হবে 1। এই ক্ষেত্রেও স্বাতন্ত্র্য মাত্রা আমার 1 আসছে। এবারে আসি বি বিন্দুটা কি? বি বিন্দুটা হলো, আমরা এটাকে বলতে পারি যে এটাকে বলি আমরা রূপান্তর তাপমাত্রা। রূপান্তর তাপমাত্রা। কেন এটাকে রূপান্তর তাপমাত্রা বলি? রূপান্তর তাপমাত্রা সমান হলো বি, কারণ এইখানেই রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার যেটা, সেটা রূপান্তর, এই যে দেখো শুরু হচ্ছে, রম্বিক থেকে মনোক্লিনিক শুরু হচ্ছে। এই হলো আমার বি বিন্দুটাকে আমরা বলি রূপান্তর তাপমাত্রা। এবং এটি একটি ত্রৈধ বিন্দু, কারণ এখানে রম্বিক, মনোক্লিনিক এবং ভ্যাপার সাম্যাবস্থায় আছে। কাজেই বি বিন্দুতে আমার ফ্রিডম সংখ্যা হবে 0। তিনটা যেহেতু সাম্যাবস্থায় আছে, ফ্রিডম সংখ্যা হবে 0। এবং খেয়াল রাখবে এই বিন্দুটাকে বলি রূপান্তর তাপমাত্রা বা ট্রানজিশন টেম্পারেচার। ট্রানজিশন ফ্রম হোয়াট? ফ্রম রম্বিক টু মনোক্লিনিক। এবার আসো সি বিন্দু কি? সি বিন্দুটা মনোক্লিনিক যে রম্বিক সালফার, তার গলনাঙ্ক নির্দেশ করে। সি বিন্দু হলো SM এর গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট নির্দেশ করে, যেটা কত? 120 ডিগ্রি। এটা হলো তার গলনাঙ্ক নির্দেশ করে। এবং এইখানেও দেখা যাচ্ছে এটা একটি ত্রৈধ বিন্দু, কারণ এখানে মনোক্লিনিক, লিকুইড এবং ভ্যাপার এরা সাম্যাবস্থায় আছে। কাজেই সি বিন্দুতেও আমরা দেখি, সি বিন্দুতেও আমার ডিগ্রি অফ ফ্রিডম হবে 0। বি বিন্দুতেও 0, সি বিন্দুতেও হয়েছে আমার 0।
আচ্ছা, তাহলে আমার এ বি, বি সি, সি ডি আমরা শেষ করলাম, বি এবং সি শেষ করলাম। এখন আসো আমরা বিই রেখায় চলে যাই। বিই রেখার মধ্যে কি আসে? বিই রেখাটাকে বলা হয় রূপান্তর রেখা, ট্রানজিশন লাইন, রূপান্তর রেখা। যেমন বি ছিল রূপান্তর তাপমাত্রা, এইটা রূপান্তর রেখা, কারণ এই বরাবর রম্বিক এবং মনোক্লিনিক কি থাকে? সাম্যাবস্থায় থাকে। এই বিন্দুতে আসলে মনোক্লিনিক অন্তর্ধান হয়ে যায়, এরপর শুধু কে থাকবে? রম্বিক সালফার থাকবে। খেয়াল করো, এ বিন্দু পর্যন্ত এরা থাকবে। কাজী এইটা হলো মনোক্লিনিক আমার আর রম্বিকের মধ্যে সাম্যাবস্থা। এবং এই ক্ষেত্রে খেয়াল করবা যে এটি যে চাপের সাথে যে রূপান্তর তাপমাত্রার পরিবর্তন নির্দেশ করে, চাপের সাথে রূপান্তর তাপমাত্রার পরিবর্তন নির্দেশ করবে। এবং যেহেতু চাপ বাড়ালে রূপান্তর তাপমাত্রা বৃদ্ধি পায়, কাজে এই রেখাটি আমার অক্ষ থেকে ডানে সরে গেছে। এই রেখাটি, এই যে বিই রেখাটি অক্ষ থেকে ডানে সরে গেছে, কারণ চাপ বৃদ্ধি করলে রূপান্তর তাপমাত্রা বৃদ্ধি পায়, এই জন্য এটি আমার ডানে সরে গিয়েছে। কাজে বিই আমার রূপান্তর রেখা। তাহলে সিই কি? সি যদি মনোক্লিনিকের গলন তাপমাত্রা হয়, তাহলে সিই কি হবে? সি হবে মনোক্লিনিকের গলন রেখা, মনোক্লিনিকের গলন রেখা। এই যে দেখো, সিই মনোক্লিনিকের গলন রেখা। এবং অবশ্যই এইখানে চাপের সাথে গলনাঙ্কের প্রভাব এটি প্রকাশ করে। এই ক্ষেত্রেও যেহেতু চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক বৃদ্ধি পায়, কাজেই এই লাইনটিও দেখো আমার অক্ষ থেকে দূরে সরে গেছে, অর্থাৎ বিই সিই দুটোই আমার অক্ষ থেকে কিন্তু দূরে সরে গেছে। এবং এটি এখানে সাম্যাবস্থায় কে থাকবে? মনোক্লিনিক এবং লিকুইড, এই দুইজন এরা সাম্যাবস্থায় থাকবে। কাজেই F = 1। এবার আসো ইজি, এই যে এই লাইনটা দিয়ে আমরা কি বুঝাই? ইজি হলো রম্বিক সালফারের গলনাঙ্ক রেখা। যেমন এটি ছিল মনোক্লিনিকের গলনাঙ্ক রেখা, ইজি হলো রম্বিক সালফারের গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট লাইন, রম্বিক সালফারের গলনাঙ্ক রেখা। কাজেই যখনই রেখা বলি তাহলে এখানে কে কে থাকবে? আমি বলেছিলাম ই এর পরে শুধু রম্বিক থাকবে, আর এদিকে কি আছে? লিকুইড আছে। অর্থাৎ মনোক্লিনিক এবং লিকুইড এরা সাম্যাবস্থায় থাকবে। অবশ্যই ই বিন্দুটি একটা ত্রৈধ বিন্দু, কারণ এখানে রম্বিক, এই যে এখানে রম্বিক, মনোক্লিনিক এবং লিকুইড এই তিনটি দশা সাম্যাবস্থায় আছে, সেহেতু একে আমরা বলতে পারি F = 0। কাজে আমরা কি কি শেষ করলাম? আবার আমি বলি, এ বি, বিসি, সিডি, বিই এবং সিই এবং ইজি, আমরা এখন পর্যন্ত এই রেখাগুলো শেষ করলাম। এবং ত্রৈধ বিন্দু আমরা তিনটা করেছি। বি বিন্দু ট্রানজিশন পয়েন্ট, সি মনোক্লিনিকের গলনাঙ্ক, ই আমরা বলতে পারি এটা কার গলনাঙ্ক? রম্বিকের গলনাঙ্ক বা গলনাঙ্ক রেখা। এখন এইখানে আমাদের কিছু ক্ষণস্থায়ী সাম্যাবস্থার বিষয় আছে। ক্ষণস্থায়ী সাম্যাবস্থা, আমি চিত্রগুলো আবার একটু সরিয়ে দিচ্ছি লেখা বোঝার সুবিধার্থে, আগের লেখাগুলো আমি আবার একটু সরিয়ে দিচ্ছি। ক্ষণস্থায়ী সাম্যাবস্থা, ক্ষণস্থায়ী সাম্যাবস্থা হলো যে সকল সাম্যাবস্থা ক্ষণস্থায়ীভাবে থাকে, কিন্তু দেখা যায় যে সামান্য আলোড়ন হলে বা সামান্য যদি মানে উপাদান আমরা যদি সংযুক্ত করি, সেই সাম্যাবস্থাটা আর থাকে না। যেমন এখানে আমার এ বি, এখানে আমার এই লাইনটা ছিল, এইখানে একটা ক্ষণস্থায়ী সাম্যাবস্থা আমার আসবে। এখানে এই জায়গাটাতে দেখো, এটা আমার সি ছিল, এখানে এ বি কে অর্থাৎ রম্বিক সালফারকে যদি আমি খুব দ্রুত 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে এটি বি বিন্দুতে মনোক্লিনিকে আর পরিবর্তিত হবে না, অর্থাৎ মনোক্লিনিকের সাথে সে আর নিজেকে রূপান্তরিত করবে না, বরং এই যে দেখো এই বিন্দুটা পর্যন্ত সে চলে যাবে। এখানে আমি যদি বি, এখানে এফ বলি, এই এফ বিন্দু পর্যন্ত, যেটাকে আমরা বলি এই পর্যন্ত যে এফ এর যে রম্বিক সালফারের যে গলনাঙ্ক, এই পর্যন্ত তাকে আমি টেনে নিতে পারবো, এই যে বি এফ রেখা। তাহলে আমার প্রথম ক্ষণস্থায়ী সাম্যাবস্থা, বা এটাকে আমরা বলি মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম, প্রথমেই আমরা পেলাম বিএফ। কিভাবে? এবি রেখাকে যদি অত্যন্ত দ্রুত আমি 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে এটি বি বিন্দুতে
মনোক্লিনিকে, যেহেতু এই মাঝখানে মনোক্লিনিক ছিল, মনোক্লিনিকে পরিবর্তিত না হয়ে তাকে আমরা রম্বিক সালফারের গলন বিন্দু F পর্যন্ত নিতে পারি। দিস ইজ ইকুয়াল টু 114 ডিগ্রি সেন্টিগ্রেড, F পর্যন্ত নিতে পারি। এই যে BF রেখাটি, এইটা হলো রম্বিক সালফারের ক্ষণস্থায়ী সাম্যাবস্থা। রম্বিক সালফারের ক্ষণস্থায়ী সাম্যাবস্থা কি করে নিলাম? 95 ডিগ্রি সেন্টিগ্রেডে দ্রুত আমি তাকে নিলাম, উত্তপ্ত করলাম রম্বিককে, এর ফলে বি বিন্দুতে রম্বিক মনোক্লিনিকের রূপান্তর হলো না, অর্থাৎ ওই রম্বিককে আমি তার গলনাঙ্ক পর্যন্ত নিয়ে যেতে পারি। এই বিএফ রেখাটি হলো আমরা বলবো রম্বিকের ক্ষণস্থায়ী সাম্যাবস্থা। আবার এই যে সিডি রেখাটি, অর্থাৎ তরলের ক্ষেত্রে তরল সালফারের সিডি, একে যদি আমরা খুব ধীরে ধীরে শীতল করতে থাকি, তাহলে এই জায়গায় সি বিন্দুতেও কিন্তু তরলটি আর মানে কঠিনে আর পরিবর্তিত হবে না, অর্থাৎ কঠিন এখান থেকে পৃথক হবে না। সেই লিকুইডটাকে আমি এই যে দেখো এই আবার এফ এর অর্থাৎ রম্বিক সালফারের গলন বিন্দু সিএফ পর্যন্ত নিয়ে আসতে পারি। অর্থাৎ সিএফ হলো আমার এখানে যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থায় কে কে থাকবে? এই জায়গায় কিন্তু অবশ্যই থাকবে শুধু লিকুইড সালফার এবং আমার যেটা বলি ভ্যাপার, এরা দুজন কিন্তু আমার সাম্যাবস্থায় থাকবে। এই যে এরা দুজন এখানে সাম্যাবস্থা, এই যে দেখো এখানে এরা সাম্যাবস্থায় থাকবে। এইটুক পর্যন্ত আমি এটাকে টেনে নিয়ে আসলাম। এইবারে আমি ই বিন্দুকে বা আমরা যেটাকে বলেছিলাম যে রম্বিক সালফারের মেল্টিং পয়েন্ট লাইন বা গলন রেখা, একে যদি আমি আস্তে করে এফ পর্যন্ত নিয়ে আসতে পারি, তাহলে এটি হবে রম্বিক সালফারের ক্ষণস্থায়ী গলন রেখা, অর্থাৎ ইএফ রম্বিক সালফারের ক্ষণস্থায়ী গলন রেখা। তাহলে ক্ষণস্থায়ী রেখাগুলো কি কি পেয়েছি? বিএফ রম্বিক সালফারের ক্ষণস্থায়ী সাম্যাবস্থা, সিএফ এই যেখানে এই যে সিএফ এটা ছিল আমার যে লিকুইড সালফার লিকুইড, যেটা তার যে সাম্যাবস্থা তরল এবং গ্যাসের মধ্যে তার যে এখানে দেখবা ক্ষণস্থায়ীর মধ্যে মনোক্লিনিকের কোনো কথা নাই, অর্থাৎ কোনো একটা দশায় মনোক্লিনিকে আর পরিণত হবে না। আবার এইটাকে যখন আমি টানি, ইএফ কি হবে? ইএফ হবে যেটা রম্বিক সালফারের ক্ষণস্থায়ী গলন রেখা। তাহলে বিএফ রম্বিক সালফারের ক্ষণস্থায়ী সাম্যাবস্থা, সিএফ লিকুইড সালফারের যে ভ্যাপার সালফারের সাথে সাম্যাবস্থা, এবং ইএফ রম্বিক সালফারের ক্ষণস্থায়ী গলন রেখা। এছাড়া আরেকটা গলন রেখা আমরা পাই, এইখান দিয়ে ছোট্ট একটা লাইন বের হয়, এখানে আমি দেখাই, এই যে এই জায়গাটা দিয়ে একটা লাইন আমরা বের করতে পারি, এটাকে আমরা বলি বিএইচ। বিএইচটা কি? তাহলে আরেকটা লাইন ক্ষণস্থায়ী কিন্তু আমি আরেকটা পাচ্ছি, দ্যাট ইজ বিএইচ। বিএইচ কি? বিএইচ হলো, বিএইচটাকে বলতে পারো সিবি এর দীর্ঘায়ন, অর্থাৎ সিবি লাইনটাকে থেকে আমি কিন্তু বিএইচ লাইনে কিন্তু চলে আসতে পারছি। তাহলে বিএইচ হলো মনোক্লিনিক সালফার যেটার, সেটার ক্ষণস্থায়ী বাষ্পচাপ রেখা। ক্ষণস্থায়ী যেহেতু বাষ্পের সাথে থাকলেই বুঝবা এটা বাষ্পচাপ রেখা, আর যদি কঠিন হয় তাহলে এটাকে আমরা বলি ঊর্ধ্বপাতন রেখাও বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা হবে মনোক্লিনিক সালফারের, এটা হলো ক্ষণস্থায়ী বাষ্পচাপ রেখা, বাষ্পচাপ রেখা। এবং এই ক্ষেত্রে এখানে মনোক্লিনিক এবং ভ্যাপার সাম্যাবস্থায় থাকবে। এফ বিন্দু কিন্তু আরেকটা ত্রৈধ বিন্দু, এখানে কে কে থাকবে? সালফার রম্বিক, সালফার লিকুইড এবং সালফার ভ্যাপার, ভিতরে কোনো মনোক্লিনিক আর কিন্তু থাকবে না। এই হলো তোমাদের সালফারের ফেজ ডায়াগ্রাম। সালফারের ফেজ ডায়াগ্রামটা আমি করালাম, কারণ এটা শিখলেই, এটা বুঝলেই পানিটাও তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। এবারে ছোট্ট একটা কোশ্চেন যেটা প্রায় আসে, যে কঠিন তরল এবং যে আমি যে একটু লেখচিত্র দিয়ে যদি দেখাই, এরকম যদি একটা চিত্র আমি দেই, দেখো যে এই ক্ষেত্রে এই একটা লেখচিত্র দিলাম, প্রেসার টেম্পারেচার একটা লেখচিত্র দিলাম। আমরা জানি লেখচিত্রটা কিরকম হতে পারে, এইরকম সলিড, লিকুইড, গ্যাস, অথবা আরেকটা দিলাম প্রেসার টেম্পারেচার, এবারে দিলাম এই সলিড, লিকুইড, গ্যাস। দেখো কোনো পার্থক্য দেখছো? এইখানে এই লাইনটা কিন্তু এই বরাবর যাচ্ছে, যেটা পানির ক্ষেত্রে আমরা দেখব।
আর এইখানে কিন্তু আমি একটু সরিয়ে দিয়েছি, যেটা একটু আগে আমরা সালফারের ক্ষেত্রে দেখেছি, এছাড়া কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও কিছুটা, কার্বন ডাইঅক্সাইড এতটা হয় না, কার্বন ডাইঅক্সাইড এইভাবে যায়, সেই ক্ষেত্রেও আমরা দেখি। অর্থাৎ এইখানে যে কঠিন তরল, হ্যাঁ, এই যে এই লাইনটা, এরা কখনো অক্ষের বামে চলে যাচ্ছে, কখনো অক্ষরেখার ডানে চলে যাচ্ছে। এটা কেন হয়, কেন এই লাইনটি কখনো অক্ষরেখার ডানে চলে যায়? এটা যেমন ধরো এটা ডানে চলে গেছে, অক্ষরেখার ডানে চলে গেছে, আর কেন কখনো অক্ষরেখার বামে চলে যায়, এটা কারণটা কি? হ্যাঁ, এটা কারণটা যদি বুঝতে হয় তাহলে আমাকে একটা ইকুয়েশন মনে রাখতে হবে। সেই ইকুয়েশনটাকে বলি আমরা ক্ল্যাপেরন ইকুয়েশন। ক্ল্যাপেরন ইকুয়েশনটা কি ছিল? ডিপি বাই ডিটি সমান ডেল এইচ এফ টি ভিএল মাইনাস ভিএস। এটা ক্ল্যাপেরন ইকুয়েশন। এইচএফ কি? এইচএফ হলো মোলাল যে এনথালপি পরিবর্তন হয়। ভিএল এটা হলো লিকুইডের মোলার আয়তন। ভিএস এটা হলো কঠিন সলিডের মোলার আয়তন। আচ্ছা, এবার দেখো পানির ক্ষেত্রে কি হয়। পানির ক্ষেত্রে আমরা জানি যে পানির কার আয়তন বেশি, পানির না তার বরফের? আমরা জানি বরফে যখন পরিণত হয় তার আয়তনটা কিন্তু বেড়ে যায়। দ্যাট মিনস ভিএল লেসার দেন ভিএস, অর্থাৎ ভিএস যখন হয় তখন কি হয়, এটার আয়তনটা পানির ক্ষেত্রে আমার দেখা যায় যে বরফের আয়তন বেশি, অর্থাৎ সলিডের আয়তন বেশি। এখন এই ইকুয়েশনটাকে যদি আমি একটু ঘুরাই দেই, জাস্ট উল্টাই দেই, তখন হবে ডিটি বাই ডিপি সমান টি ভিএল মাইনাস ভিএস বাই ডেল এইচ এফ। এখন আমি বলেছি যে পানির ক্ষেত্রে কি হয়েছে, পানির ক্ষেত্রে আমার যেটা হয়েছে ভিএস গ্রেটার দেন ভিএল। যদি ভিএস ভিএল এর চেয়ে বেশি হয় তাহলে ডিটি বাই ডিপি কি হবে? অবশ্যই হবে নেগেটিভ, ঋণাত্মক মান। এই ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক হ্রাস পাবে। কি বলেছি? চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক হ্রাস পাবে। এবং এই ক্ষেত্রে দেখা যায় আমার যেই অক্ষরেখাটা পানির ক্ষেত্রে, খেয়াল করো আমার অক্ষরেখাটা প্রেসার, টেম্পারেচার, এইটা এই দিকে সরে যাবে। দেখো এই যে দেখো এই দিকে সরে গেছে। দিস ইজ সলিড, দিস ইজ ভেপার, দিস ইজ লিকুইড। হ্যাঁ, এই দেখো অক্ষরেখাটা এই দিকে চলে গেছে, অর্থাৎ এটা অক্ষের দিকে চলে গেছে। কারণ কি? কারণ এটা নেগেটিভ মান আসছে, যেহেতু আমার সলিডের মান লিকুইডের চেয়ে বেশি, বরফের আয়তন তরলের আয়তনের চেয়ে বেশি। এই হলো আমার ক্ষেত্র। এই ক্ষেত্রে চাপ যত বৃদ্ধি করব আমার তাপমাত্রা গলনাঙ্ক, দেখো আমার গলনাঙ্ক তত কিন্তু কমতে থাকবে। এখন সালফার বা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক উল্টা। সেই ক্ষেত্রে আমরা কি দেখি? সেই ক্ষেত্রে আমরা দেখব যে VL is greater than VS। যদি তাই হয় দেন DT বাই DP মানটা কি আসবে? পজিটিভ মান আসবে। এই ক্ষেত্রে আমরা সালফারের ক্ষেত্রে একটু আগে দেখেছি প্রেসার টেম্পারেচারে এইভাবে আসে এবং পরেরটা এইভাবে চলে যেতে পারে। অর্থাৎ এইখানে আমার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো এই মানটা একটু এইরকম আসে, দেন এইরকম, মানে ওটার এসেছিল যেমন এদিকে সরে গিয়েছিল, এটার কিছুটা টেন্ডেন্সি হলো অক্ষ থেকে ডানে সরে যাওয়ার, অক্ষ থেকে ডানে সরে যাওয়ার। এই ক্ষেত্রে গলনাঙ্ক যত চাপ যত বৃদ্ধি করব, চাপ বৃদ্ধি করলে দেখো গলনাঙ্ক এদিকে সরে যাচ্ছে। দ্যাট মিনস টেম্পারেচার বাড়ছে। চাপ যত বৃদ্ধি করব গলনাঙ্ক তত বৃদ্ধি পাবে। এই যে এই কোশ্চেনগুলো আসে যে এক উপাদান বিশিষ্ট সিস্টেমে যদি আমি সলিড ভেপার লিকুইডের মধ্যে সলিড লিকুইড এবং ভেপারের মধ্যে এইখানে এটি অক্ষরেখাটি কেন কখনো অক্ষ থেকে ডানে কিংবা বামে সরে যায়, তখন তোমাকে এই ইকুয়েশনটা দিয়ে এটা ব্যাখ্যা করতে হবে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও সেম হয়, আবার সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে ডানে সরে যায়, অর্থাৎ চাপ যত বাড়াবো গলনাঙ্ক তত বাড়বে। পানির ক্ষেত্রে বামের দিকে সরে যায়, অর্থাৎ সেই ক্ষেত্রে আমার এই সাইডে সরে যায়, অক্ষের দিকে সরে যায়, অর্থাৎ চাপ যত বাড়াবো তাপমাত্রা আমার গলনাঙ্ক তত কমে যাবে। এই হলো আমার আজকের ফেজ ডায়াগ্রামের এতটুকুই আমার থাকলো। আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত
আল্লাহ হাফেজ।